আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান স্টুডিও ক্লিনিকে। আমাদের আজকের আলোচনার বিষয় জ্বরজনিত সমস্যা ও এর প্রতিকার। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইলহাম ইমাম। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ কুতুবুদ্দিন, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় জ্বরজনিত বিভিন্ন সমস্যা। তাহলে স্যার, আপনাদের কাছে ইদানিংকালে জ্বরের কী ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসছেন? আমাদের প্রতিনিয়ত যে চেম্বার প্র্যাকটিস বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে যেখানে আমরা কাজ করছি, সেখানে রীতিমতো যে ধরনের পেশেন্টগুলো আসছেন জ্বর নিয়ে, তার মধ্যে ইদানিং দেখা যাচ্ছে অনেকগুলো পেশেন্টের জ্বরের প্রাদুর্ভাব বেড়ে চলছে। এর মধ্যে ইউজুয়ালি যতগুলো দেখি আমরা, যখনই একটা পেশেন্ট আসে জ্বর, সাথে নাকের পানি আছে, শরীরে ব্যথা, বিভিন্ন জয়েন্টে পেইন এবং হালকা শুকনো কাশি, তখনই আমরা চিন্তা করি হয়তো এটা আমরা যখন সিজন চেঞ্জ হয়, সিজনের যে ভ্যারিয়েশন, এক্ষেত্রে আমরা মনে করি এটা কোনো কমন কোল্ড অথবা কোরিজা কোনো ভাইরাস দিয়ে হয়তো ভাইরাল ফিভার হতে পারে। এটা ভেবে প্রথমে আমরা পেশেন্টকে ইভ্যালুয়েশন করি। ধরেন প্রথমে আসার পর একটা পেশেন্ট দেখলাম, সিমটম নিলাম, হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করার পরে দেখলাম যে পেশেন্টে কোন ধরনের এর মধ্যে পড়ে। প্রথমত আমরা ফার্স্ট অফ অল যেটা চিন্তা করি, যদি পেশেন্টে কোনো ফোকাল ফিচার না থাকে, সে ধরেন জ্বর তো আসলে কোনো রোগ না, জ্বর তো একটা উপসর্গ, অনেকগুলো রোগের একটা উপসর্গ, অনেক কারণে শরীরের মধ্যে জ্বর হতে পারে। তখন আমরা যদি দেখি ইউজুয়ালি এই জ্বরের সাথে কোনো লোকাল সিমটমস, লোকাল সাইন আছে, সে ফোকাল ফিচার্সের মধ্যে একটা পেশেন্টের কাশি আছে, মাথা ব্যথা আছে, প্রস্রাবের জ্বালা যন্ত্রণা আছে, তখন আমরা চিন্তা করি পেশেন্টের সেকেন্ডারি কজ বা ব্যাকটেরিয়াল কজ হতে পারে। আর যখন দেখি না একটা পেশেন্টের জ্বর আছে, শরীর ব্যথা, নাকে পানি আছে, মাথা ব্যথা করে এবং অস্থিরতা লাগে, তখন আমরা ভাবি সাধারণত এটা কমন কোল্ড অথবা করি যায়, অর্থাৎ ভাইরাল ফিভার হিসেবে আমরা চিন্তা করে ট্রিটমেন্ট দেই আর কি। স্যার, জ্বরের যেই রোগীগুলো আসছে, ওনারা জ্বর ছাড়াও কি আরও কোনো উপসর্গ সাথে নিয়ে আসেন? হ্যাঁ, ধরেন একটা পেশেন্ট অনেক সময় ভাইরাল ফিভার যেগুলো আছে, যে আমার স্যার বলে যে গত 3 দিন ধরে জ্বর, সাথে আমাদের বমি আছে, পেটে ব্যথা, ডায়রিয়া, অনেক মাথা ব্যথা এবং ঘুম কমে যাচ্ছে এবং শরীরের বিভিন্ন জায়গায় অনেক পেইন, মাংসে পেইন, জয়েন্টে পেইন, এই সমস্ত ফিচার্স নিয়ে ইউজুয়ালি আসে। এই ধরনের ফিচার, আপনি তো অনেকগুলো শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন ফিচারের কথা বললেন, তো এখন জ্বরের সাথে কোন ধরনের ফিচার হলে রোগী হিসাবে কিভাবে বুঝতে পারবেন যে আমার কি ধরনের জ্বর হয়েছে, বা আদৌ বুঝতে পারবেন কিনা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরেন একটা পেশেন্টের জ্বর আছে, তার সাথে ধরেন তার কাশি আছে, অনেক কাশি, এবং কফ বের হচ্ছে, স্পুটাম প্রোডাকশন হচ্ছে, এবং পেশেন্ট যদি বলে আমার রাতে বের অনেক কাশি, তখন আমি ভাবলাম যে পেশেন্টের হয়তো জ্বর। সেটার কারণ হিসেবে আমার লাংস ইনজুরি, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, শ্বাসতন্ত্রের কোনো ইনফেকশন হিসেবে চিন্তা করে এগোই। আর ধরেন একটা পেশেন্ট বলল আমার জ্বর আছে স্যার, অনেক মাথা ব্যথা, সাথে বমি, তখন আমরা চিন্তা করি যে পেশেন্টের কোনো এনকেফালাইটিস অথবা ভাইরাল এনকেফালাইটিস এই টাইপসের কোনো কিছু হয়েছে কিনা। আর একটা পেশেন্টের ধরেন বললো স্যার আমার জ্বর আছে, সাথে আমার ফ্রিকোয়েন্সি অফ মিক্সচারেশন, দীর্ঘক্ষণ অনেকক্ষণ ধরে কিছুক্ষণ পর পর প্রস্রাব করে আসে এবং প্রস্রাব করে অনেক জ্বালা যন্ত্রণা হয়, তখন আমরা ভাবি পেশেন্টের হয়তো প্রস্রাবের ইনফেকশন হয়েছে কিনা। জ্বরের রোগী তো আপনারা বিভিন্ন বয়সের পাচ্ছেন, বয়স ভেদে কি ধরনের জ্বর বা এটার কোনো ক্লাসিফিকেশন কি করা যায়? করা যায়, কিন্তু ধরেন একটা পেশেন্টের আর্লিয়ার, সে একটা পেশেন্ট শিশু, তখন আমরা তাকে চিন্তা করি যে পেশেন্টের হয়তো মোস্ট লাইকলি ভাইরাল ফিভার হতে পারে। একটা পেশেন্ট অনেক অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা, কারণ তারা অনেক ধরনের ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খায় অথবা ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন থাকে, বিভিন্ন কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস থাকে, আদার্স থাকে, ওই ক্ষেত্রে পেশেন্টের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাওয়ার ক্ষেত্রে ওই সমস্ত পেশেন্টের সেকেন্ডারি ইনফেকশন যেগুলো, যেমন ব্যাকটেরিয়াল কোজটাকে আমরা প্রায়োরিটি দিই। যে একটা পেশেন্ট ডায়াবেটিস, 60 ইয়ার্স ওল্ড, আপনাকে বলছে সে জ্বর আসছে, জ্বর অনেক কিছু নিতে আসছে, শিভারিং ছিল, তখন আমরা ভাবতে পারি যে পেশেন্টের মোস্ট লাইকলি এটা হয়তো প্রস্রাবের ইনফেকশনের থেকে হতে পারে। তারপরে মিট যেগুলো আছে ধরেন ইয়াং, তখন ওই পেশেন্টের ক্ষেত্রে আমরা চিন্তা করি হয়তো কমন ভাইরাস, যদি কোনো তার ফোকাল ফিচার্স না থাকে। ফোকাল ফিচার্স আমি আগেই বলছি যে ধরেন কাশি,
প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, পোলিউরিয়া, এগুলো যদি না থাকে তখন আমরা ধরে নিই এটা ভাইরাল। বাট যখন একটা সিজনের উপর ডিপেন্ড করে, দেখেন কোন একটা আমাদের দেশে এন্ডেমিক অথবা এপিডেমিক আউটব্রেক হলো, সে সামনে এখন মনসুন, এই যে বৃষ্টির পরে যে জুলাই থেকে ইউজুয়ালি যেটা শুরু হয় যে আমাদের ডেঙ্গুর প্রাদুর্ভাব, অথবা এখন মিজেলস চলছে, কিছুদিন আগে মিজেলসের আপনি জানেন হাম দিয়ে অনেক আক্রান্ত হয়েছে। ওই ক্ষেত্রে যখন যেটা চলে এপিডেমিক আউটব্রেক হয়, ওইটাকে আমরা প্রায়োরিটির মধ্যে রাখবো। সে ধরেন আপনার এখন একটা পেশেন্ট আসছে আপনার জ্বরের সাথে তার শরীরে র্যাশ, অনেকগুলো র্যাশ আসছে, কনজাংটিভাইটিস আছে, তারপর অন্য চোখে যে কনজেশন হয়, পেশেন্টের যে জয়েন্ট পেইন হয়, তখন আমরা ডায়রিয়া হয়, তখন আমরা চিন্তা করতে পারি যে হতে পারে এটা ভাইরাল ফিভার। বাট আমি অবশ্যই মাথার মধ্যে একটা রাখবো যে যেহেতু মিজেলসের একটা আউটব্রেক চলছে, একটা মিজেলস হতে পারে। সে ধরেন একটা পেশেন্টের ডেঙ্গু হলো, দীর্ঘদিন ধরে এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হলো, সে যখন ডেঙ্গুর সিজন চলে তখন আমাকে প্রথমেই চিন্তা করতে জ্বর, হতে পারে এটা ভাইরাল, বাট আই মাস্ট কিপ, অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যে এটা একটু ডেঙ্গু হিসেবে ট্রিট করতে হবে। যদিও ডেঙ্গু ফার্স্ট ডে সেকেন্ড ডে নেগেটিভ আসে, তারপর আমাকে ধরতে হবে এটা কিন্তু ডেঙ্গু হিসেবে ট্রিটমেন্ট করতে হবে। যখন যেটার এপিডেমিক আউটব্রেক চলে ওটাকে আমাকে প্রায়োরিটির মধ্যে রাখতে হবে। দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছি জ্বর নিয়ে। জ্বর নাকি গা গরম, আসলে বিষয়টা কি? কখন জ্বর বলবো আর কখন শুধু এটা কি গা গরম, এটা কিন্তু জ্বর নয়। চলুন আমরা এই বিষয়ে স্যারের কাছ থেকে জেনে নিই। স্যার, জ্বর আসলে এটির সংজ্ঞাটা কি? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন অনেক সময় আমাদের কাছে পেশেন্ট এসে বলে, স্যার আমার জ্বর লাগে, আমার শরীরটা কেমন যেন অনেক গরম। আসলে শরীরে আমরা একটা বলি একটা হাইপারথার্মিয়া, একটা হলো ফিভার। যখন আপনি ডকুমেন্টেড টেম্পারেচার যদি মোর দেন 98.4 উপর না যাবে, তখন পর্যন্ত আপনি জ্বর বলতে পারবেন না। যখন আপনি শরীর গরম লাগে, মনে হচ্ছে গরম গরম ভাব, আপনি অবশ্যই আমাদের থার্মোমিটার দিয়ে মেজার করবেন। মেজার করার পর যদি দেখে রেঞ্জের চেয়েও পড়ে যায়, তখন আমরা বলতে এটা জ্বর, আদারওয়াইজ এটা জ্বর বলা যাবে না। জ্বর আসলে আমাদের দেশের মানুষের জন্য খুব বেশি শোনা একটা টার্ম, এবং ওনারা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, রোগীরা জ্বরের ওষুধ খেয়ে আপনাদের কাছে আসে। সেই ক্ষেত্রে স্যার এই রোগীদের জন্য আপনার পরামর্শ কি? সে ধরেন আমাদের দেশে যেটা ইউজুয়ালি হয়, ধরেন একটা জ্বর এসছে, আমি একটা ফার্মাসিতে লোকাল আশেপাশে যে ফার্মেসি আছে ওখানে গেলাম, জ্বরের ওষুধ খেলাম। এখন দেখা যায় প্রতিনিয়ত আমাদের কাছে আসার আগে অ্যান্টিবায়োটিক সেবন করে চলে আসছে, অথবা জ্বর বেশি হয়েছে আপনি দেখবেন আমাদের ক্লোফেনাক সাপোজিটরি দিয়ে চলে আসছে, ব্যথার অনেক ব্যথা হয়, ব্যথানাশক যে সাপোজিটরিগুলো ইউজ করে চলে আসে। আসলে এই ক্ষেত্রে আমাদের যেটা মেইন বোঝার বিষয় যে কখন আপনি একটা পেশেন্টের জ্বরকে ট্রিট করবেন। সে আমার কাছে চলে আসছে, পেশেন্টের ওষুধ খেয়ে আসছে, এটা এই অ্যান্টিবায়োটিক নিয়ে আসছে, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, আমি একটু আগেও বলছি, জ্বর কিন্তু কোনো রোগ নয়। জ্বর হচ্ছে রোগের একটা উপসর্গ মাত্র। একটা জ্বর মাথা থেকে আপনি পা পর্যন্ত অনেক কারণে কিন্তু জ্বর আসতে পারে। আপনি জ্বর আসলো, শুধু আপনি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে জ্বরটা প্যারাসিটামল জ্বরটা নিবারণ করলেন, তাহলে আপনি জ্বরের যে কারণ, যে রোগটা, সেটা আপনি নির্ণয় করতে পারলেন না। তাহলে হয়তো সাময়িকভাবে আপনি একটু সাবসাইড করবে, এরপর কিন্তু আবার বেড়ে চলবে। তাহলে একটা পেশেন্ট যখন আমাদের কাছে ওষুধ খেয়ে আসে, তখন সে জ্বরকে আমার প্রথমে ক্লারিফাই করতে হবে, সে কতদিন ধরে জ্বরটা হয়েছে। সে ধরেন অ্যাকিউট ফিভার ধরেন 7 দিনের ভিতর হয়েছে কিনা, 7 দিন ক্রস করছে কিনা, 14 দিন ক্রস করছে কিনা, অথবা আমরা যেমন বলি যে ধরেন আরও অনেক লম্বা সময় যদি প্রলং ফিভার কিনা, তাহলে যেমন আমরা অনেক সময় ধরে পাইরেক্সিয়া বা নন অরিজিন কিনা। তাহলে অ্যাকিউট যখন ফিভার হয়, যেমন 7 দিনের ভেতর আসে, তখন যদি ওষুধ খেয়ে আসছে, কি ওষুধ খেয়েছে, অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে, অথবা বোল্টারেন্সের দ্বারা। প্রথমে আমাদের কাছে আসার পথে প্রথমে আমি হিস্ট্রিটা নিলাম পেশেন্ট থেকে, যে আপনার কী ধরনের জ্বর, কখন থেকে হয়েছে, এইজটা কেমন, অন্য কোনো আপনার উপসর্গ আছে কিনা এই জ্বরের সাথে। এগুলো দেখে যখন আমি দেখলাম যে না, আমার এই 2-3টা ডিডির মধ্যে আমরা চলে আসি, এই জ্বর এই কারণ হতে পারে, এই কারণ হতে পারে, এই কারণ হতে পারে, এই কারণ হতে পারে। আমি একটু আগে মেনশন করছি, ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, তারপর আমাদের অ্যামিবিক হতে পারে, অনেক কারণ হতে পারে। এবং এমনকি আপনার মেলিগনেন্সি, একটা ক্যান্সার পেশেন্ট আপনার জ্বর নিয়ে প্রেজেন্ট করতে পারে, একটা মাস্কুলার কোনো একটা বাতরোগ জ্বর নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে আপনি যে একটা জ্বর হলো শুধু ভাইরাস দিয়ে হয়েছে, সেটা ভাবাটা মোটেও উচিত না। দর্শক মণ্ডলী, তাহলে জ্বর ডকুমেন্টেড হতে হবে। আপনার জ্বর আসার সাথে সাথেই আপনি যদি ফার্মেসিতে গিয়ে জ্বরের ওষুধ প্যারাসিটামল সেটা খেলেন,
তার 2 দিন পরে আবার একই ফার্মেসিতে গিয়ে জ্বর কমছে না বলে ওনার কাছ থেকে দামি কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললেন। তারপরে গিয়ে যদি আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান, সেক্ষেত্রে সেই জ্বরের কারণ নির্ণয় করতে পারাটা মোটামুটিভাবে কষ্টসাধ্য হয়ে যায়, এবং যেখানে 2-3টা পরীক্ষা দিয়ে হয়ে যেত সেখানে দেখা যায় 7টি-8টি পরীক্ষা আপনাকে করতে হচ্ছে। তাহলে দয়া করে যত্রতত্র নিজের ইচ্ছে মতন অথবা ওষুধের দোকানদারের কথা মতন কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক অন্তত আপনারা সেবন করবেন না। জ্বরের ওষুধ প্যারাসিটামল খেতে পারেন, বাট যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই বুদ্ধিমানের কাজ। স্যার, আমরা এরপরে আসি, জ্বরের সাথে আপনি অন্য যে উপসর্গগুলোর কথা বললেন সেগুলো ছাড়া আর অন্য কোনো কিছু, যেমন ধরেন কোনো রোগী এসে বলে যে জ্বর কিন্তু আমার কোনো ঘুম আসছে না, জ্বর আমি কিছু খেতে পারছি না, আর কোনো উপসর্গ নেই, শুধু এটুকুনি বলে, তাহলে এই ক্ষেত্রে জাস্টিফাই করাটা, অথবা এই ক্ষেত্রে কি স্যার আপনারা কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশন বা অন্য কোনো কিছুর প্রতি বেশি মনোযোগ দিতে বলেন? হ্যাঁ স্যার, ধরেন আপনি যে বললেন একটা পেশেন্টের জ্বর, সে খেতে পারছে না এবং ইনসমনিয়া মানে ঘুম আসছে না। একটা পেশেন্টের যখনই একটা লোকালাইজড একটা ইনফেকশন হয় ডিউ টু এনি রিজন, এটা ব্যাকটেরিয়াল হোক ভাইরাল হোক যে কোনো, তখন আমাদের বডিতে একটা মানে অ্যান্টিবায়োটিকগুলো কী করবে, রেসপন্স করবে, তখন এই পেশেন্ট রেস্টলেস হয়ে ঘুম না আটা ইনসমনিয়া ইউজুয়ালি হয়ে থাকে। আর যেটা লস অফ অ্যাপাটাইট, যেটা বলেন খাদ্যের যে আপনি খেতে ইচ্ছে করছে না, সে একটা পেশেন্ট জ্বর আছে, জ্বরের সাথে খেতে পারছে না, অবশ্যই তাকে যদি পেশেন্টটা আপনার 7 দিনের মধ্যে আসে তাহলে আপনাকে ভাবতে হবে পেশেন্টের অবশ্যই এটা ডেঙ্গু কিনা। কারণ ইউজুয়ালি দেখা যায় জ্বর সাথে লস অফ অ্যাপাটাইট, অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা এবং বমি, এগুলি ইউজুয়ালি কিন্তু মানে ডেঙ্গু নিয়ে প্রেজেন্ট করে ইউজুয়ালি। এবং একটা পেশেন্টের যদি ডেঙ্গু সাসপেক্টেড হয়, জ্বর থাকে, পেটে ব্যথা থাকে, বমি হয়, এগুলো কিন্তু ডেঞ্জার সাইন অথবা ওয়ার্নিং সাইন। ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেশেন্টকে আইডেন্টিফাই করে পেশেন্টকে অন্যান্য কোনো সিমটমস আছে কিনা সেটা দেখে আপনাকে লেবেলিং করতে হবে, এবং ওভাবে আপনাকে ফার্দার ম্যানেজমেন্ট, ফার্দার ইনভেস্টিগেশন করে আপনি পেশেন্ট ইনভেস্টিগেট করে ফার্দার ম্যানেজমেন্ট করতে হবে। ডেঙ্গু যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি কোনো রোগী অ্যান্টিবায়োটিক সেবন করে থাকে তাহলে তার কি ধরনের ক্ষতি হতে পারে, এটা যদি স্যার একটু বুঝিয়ে বলেন। আসলে আমরা যেটা বলি আমাদের দেশের একটা মিসনোমার, যেটা জ্বর হয়েছে আপনি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন, ফার্মেসিতে গিয়েছে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন। আপনি দেখেন আমরা যখন একটা ভাইরাল ফিভার হয়, ভাইরাল ফিভারে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, রেদার আর ওটার অনেক ক্ষতি করে, কারণ আমাদের যে বডিতে যে ইমিউন সিস্টেম সেটার মধ্যে মানে আপনি হ্যাম্পার করতে পারে। তাহলে আপনাকে আগে প্রথমে দেখতে হবে আপনার জ্বর হয়েছে, এটা কিন্তু ডেঙ্গু যদি ডায়াগনোসিস হয় আপনি অবশ্যই কোনো নিজ অথবা কোনো ফার্মেসির আশপাশে কোনো মানে আনরেজিস্টার্ড কোনো ডক্টরসের কোনো প্রেসক্রিপশন নেওয়া যাবে না। অবশ্যই আপনি যারা আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী আছেন, অবশ্যই আপনার পার্শ্ববর্তী সরকারি হাসপাতাল অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা রেজিস্টার্ড যিনি প্রাইভেট প্র্যাকটিস করেন এমবিবিএস ডক্টর, ওনার কাছে যাবেন, উনি ডেঙ্গুটা দেখবেন, উনি লেবেল করবেন, ওনার পরামর্শের বাইরে গিয়ে কোনো কিছুই খাওয়া যাবে না, 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে দেখা যায় জ্বর মানে পড়ছে না, এই জন্য কী করে একটা মানে ব্যথার যে ওষুধগুলো আমরা বোল্টালিন সাপোজিটরি, ক্লোফেনাক যেগুলো বলে, এগুলো ইউজ করা হয়। এগুলো কিন্তু দেখা যায় ডেঙ্গুতে এমনি কিন্তু পেশেন্টের মানে অনেক গুণ প্লেটলেট কাউন্ট কমে গিয়ে কমপ্লিকেশন করার সময় অনেক বেড়ে যায়। এক্ষেত্রে যখনই আপনি ব্যথার ওষুধ সেবন করবে অথবা হয়তো খাবে না সাপোজিটরি ইউজ করবে, তখন এটা কিন্তু অনেক বেশি ক্ষতি করে ফেলার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আমাদের যারা দর্শক মণ্ডলী, আমাদের দেশের যে যারা জনগণ, তাদের অবশ্যই সতর্ক হতে হবে যে আপনার যে জ্বরটা হয়েছে সেটি ডেঙ্গু নয় কিনা। যতক্ষণ আপনি কনফার্ম না হয়েছেন যে ডেঙ্গু না সেটা, ততক্ষণ আপনি কোনো ব্যথানাশক ওষুধ সেবন করতে পারবেন না, এবং অ্যান্টিবায়োটিকও না। এটা যদি আপনার পার্শ্বে যিনি রেজিস্টার্ড ডক্টরস আছেন, আমাদের দেশে একটা গাইডলাইন আছেন, বইপত্র আছেন, টেক্সট বুক আছে, রেফারেন্স অনুযায়ী রেজিস্টার্ড ডক্টরস ট্রিটমেন্টটা ইউজুয়ালি মানে প্রেসক্রাইব করে থাকবে। স্যার, আপনি বারবার ভাইরাল এবং ব্যাকটেরিয়াল কজের কথা বলছেন, এই দুটো জ্বরের কি চেনার কোনো উপায় আছে? অবশ্যই আছে। সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে যখন একটু আগে আমি বলছি একটা ফিভার সাথে কমন করলে যে রাইনোরিয়া, একটা ড্রাই কাফ থাকে, কনজেশন থাকে, হেডেক থাকে, তখন আমরা মনে করি যে এটা ইউজুয়ালি কুড বি ভাইরাল। যখন একটা পেশেন্টের জ্বর আছে,
সাথে তার ফোকাল ফিচার্স আছে। ফোকাল ফিচার্স মিনস ধরেন আপনি যে আমি একটু আগে বললাম কাশি এবং প্রোডাক্টিভ কাপ এবং তার চেস্ট পেইন, সেটা হয়তো বিভিন্ন কারণ হতে, রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, নিউমোনিয়া হতে পারে, টিবি হতে পারে, আরও অনেক কারণ হতে পারে। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল। আর একটা পেশেন্টের ফিভার হয়েছে, সাথে তার মানে যে আমাদের ইউরিনারি সিমটমসগুলো আছে, ওই ক্ষেত্রে কিন্তু এটা ব্যাকটেরিয়াল। ইউজুয়ালি যখন ব্যাকটেরিয়াল হয় তখন কিন্তু ফোকাল ফিচার্সগুলো ইউজুয়ালি লাইমলাইটে চলে আসে আর কি, মানে স্পেসিফিক ফিচার্সগুলো বুঝতে থাকবে, পারবেন। তখনই বোঝা যায় এটা জ্বরের সাথে could be আমার bacterial। অমুক জায়গায় একটা প্রবলেম আছে বা অমুক সমস্যাটা হচ্ছে, এটা রোগী এসে আপনাদেরকে জি জি জি, বলবে। তখনই আমরা বুঝতে পারি যে এটা কুড বি ব্যাকটেরিয়াল। স্যার আরেকটি কথা হলো, একটা ডিউরেশনের একটা ব্যাপার আগে ছিল যে ভাইরাল ফিভার নাকি 3 থেকে 5 দিনের মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইয়েস, হ্যাঁ, সেটা হচ্ছে সে ধরেন যে কোনো ভাইরাস যখন বডিতে ঢোকে তখন বডির যে ইমিউন সিস্টেমের মাধ্যমে ইউজুয়ালি যে ডিসলভ হয় ইউজুয়ালি 5 ডেজ, এবং যখনই আমরা 5 ডেজ ক্রস করে 7 ডেজের বাইরে যাই তখন আমরা ধরে নিই ইটস এ ভেরি ভেরি মাচ আনলাইকলি টু বি ফিচার্স অফ ভাইরাল ফিভার। ভাইরাল ফিভারের সম্ভাবনা খুবই ওই ক্ষেত্রে কম। মানে তখন এতদিন কন্টিনিউ করার কথা না ভাইরাল জ্বরে। এক্স্যাক্টলি, তখনই আমরা চিন্তা করি এটা ব্যাকটেরিয়াল অর আদার কজ কিনা, অন্য কোনো কারণে ওনার পেশেন্টের অন্য কোনো রোগের কারণে ফিভারটা আসছে কিনা। স্যার তাহলে ভাইরাল জ্বর যেহেতু আমাদের দেশে ইদানিংকালে খুব কমন হয়ে গেছে বলা যায়, তাহলে অ্যান্টিভাইরাল কি স্যার আমাদের দেশে অ্যাভেলেবল, বা এগুলোকে আপনারা প্রেসক্রাইব করেন? ধন্যবাদ। অ্যান্টিভাইরাল আসলে আমাদের দেশেই আছে, কিন্তু আমরা ইউজুয়ালি প্র্যাকটিস করি না। কারণ যখনই দেখি একটা পেশেন্টের সিম্পল করিজা ওর কমন কোল্ড, ওই ক্ষেত্রে আমরা আসলে ভাইরাস ডিটেক্টেড না করা পর্যন্ত অ্যান্টিভাইরালটা না দেওয়া পারা ভালো। অনেক সময় দেখা যায় একটা পেশেন্টের ভাইরাল হয়েছে, করিজা কমন কোল্ড, ওখান থেকে সেকেন্ডারি ইনফেকশন হয়েছে, সে আপার রেসপিরেটরি মানে শ্বাসতন্ত্রে ইনফেকশন করলো, করার পর এটা সেকেন্ডারি লোয়ারে চলে গেল। ওই ক্ষেত্রে আমরা যে অ্যান্টিভাইরাল ওসেলটেমাভির যেগুলো বলে ওগুলো বিভিন্ন রেফারেন্স বুকে বলছে ওই ক্ষেত্রে দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, ব্যাকটেরিয়াল যে জ্বর বা অসুখগুলো আছে সেগুলোর জন্য যেভাবে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা হয়, ভাইরাল জ্বর বললে কিন্তু আমরা সাথে সাথে অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করছি না। এটির আরও একটি খুব প্রয়োজনীয় কারণ হলো, অ্যান্টিভাইরাল আপনার শরীরে প্রবেশ করলেই সেটি বিশাল আকারে আপনার যে নর্মাল ফ্লোরা, মানে আপনার প্রয়োজনীয় ব্যাকটেরিয়া আছে সেগুলোকেও ধ্বংস করে ফেলার এদের একটা টেন্ডেন্সি থাকে। এই কারণেই আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিভাইরাল ওষুধটি সেবন করতে অনুৎসাহিত করা হয়। স্যার এরপর আমরা আসি, জ্বরের যে রোগীগুলো আসেন আপনাদের কাছে তাদেরকে আপনারা সচরাচর কী ধরনের টেস্ট করতে বলেন? আমাদের যখনই একটা পেশেন্ট জ্বর নিয়ে প্রেজেন্ট করে, ওই ক্ষেত্রে অন দ্য বেসিস অফ ডিউরেশন কতদিন আছে এবং প্রেজেন্টেশন সিমটমস কী টাইপসের সিমটমস ওনার অ্যাসোসিয়েটেড আছে, কোনো ফোকাল ফিচার্স আছে কিনা, ওটার উপর ডিপেন্ড করে আমরা প্রাথমিক কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা সেট করি। অর্থাৎ এই জ্বরটার এই কারণ হতে পারে। আমি 4-5টা জিনিস চিন্তা করার পরে ওগুলোর উপর ডিপেন্ড করে প্রায়োরিটি বেস আমরা ইনভেস্টিগেশন করি। সে ধরেন একটা পেশেন্ট আসলো জ্বর 3 থেকে 4 দিনের জন্য, তখন আমরা প্রথমে কমপ্লিট ব্লাড কাউন্ট করি, সাথে একটা পেশেন্টের ডেঙ্গুটা এক্সক্লুড করার জন্য এটা আমরা যে NS1 ডেঙ্গু অ্যান্টিজেন সেটা আমরা করি। করার পরে যদি দেখি যে পেশেন্টের ডেঙ্গু NS1 পজিটিভ আসে, তাহলে আমরা ট্রিটমেন্ট করলাম, স্টার্ট করলাম অ্যাজ এ ডেঙ্গু। না একটা পেশেন্টের হয়তো ওগুলো পেলাম না, তখন পেশেন্টের পেট ব্যথা আছে অথবা ডায়রিয়া আছে অথবা র্যাশ আছে, ওই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে পেশেন্টের হয়তো সালমোনেলা অথবা আমরা যেগুলো টাইফয়েড, প্যারাটাইফয়েড এগুলো আছে কিনা, তখন আমরা টাইফয়েডের ট্রিটমেন্টটা ইনভেস্টিগেশনটা করি, ICT, সালমোনেলা ফর IgM, IgG। অথবা এরপর আবার চিন্তা করি অনেকটা পেশেন্টের যদি ফিভারস আছে সাথে র্যাশ আছে এবং পেশেন্টের জয়েন্ট পেইন অথবা অনেক সময় যে লিভ নোড থাকতে পারে, এবং পেশেন্টের মাথার মধ্যে যদি বলা যায় আমাদের উকুনের হিস্ট্রি আছে কিনা, তখন আমরা চিন্তা করি রিকেটশিয়াল ফিভার একটা কমন আমাদের দেশে, তখন ওই ক্ষেত্রে আমরা ট্রিপল অ্যান্টিজেন যে রিকেটশিয়াল যে অ্যান্টিজেনটা আমরা টেস্ট করে দেখি। এরপরে আছে আপনার ধরেন একটা পেশেন্টের এখন সাসপেক্টেড ফিভারস আছে, র্যাশ আছে, কনজেশন আছে, তখন আমি চিন্তা করি যে এটাকে মিজেলস কিনা, তো আমরা RT-PCR ফর মিজেলসটা করে দেখি। এরপরে আপনি ধরেন একটা পেশেন্টের হিস্ট্রি আছে, হিস্ট্রি অফ ট্রাভেলিং টু দ্য এন্ডেমিক এরিয়া, সে ধরেন আমাদের দেশে হিল ট্র্যাক্টস
বান্দরবন আছে, আপনার এই যে রাঙামাটি আছে, রাঙামাটি, ওখানে যদি যাওয়ার কোনো হিস্ট্রি থেকে থাকে ওই ক্ষেত্রে আমরা ম্যালেরিয়াল যে মানে টেস্টটা অ্যান্টি ম্যালেরিয়া অ্যান্টিবডি আইসিটি ফর মানে ম্যালেরিয়া অর দ্য এমপিসি, ওগুলো আমরা করে দেখি। আপনি জেনে থাকবেন কিছুদিন আগে আমাদের দেশের একজন সচিব ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন, ফ্যাটাল একটা ইয়ে ছিল। এখন যেহেতু ম্যালেরিয়াটা অনেক কমে গেছে, তারপর কিন্তু আপনাকে ম্যালেরিয়াটা মাথার মধ্যে রাখতে হবে যে ইট কুড বি কেস অফ ম্যালেরিয়া। এরপরে আমরা সচরাচর পেশেন্টের কাশি যদি থাকে তখন আমরা একটা চেস্ট এক্সরে করি। এরপরে ধরেন একটা অ্যাকিউট ফেজ রেকগনাইজেশন সিআরপি করতে পারি। এরপরে যদি ইউরিনারি কোনো কমপ্লেন থাকে তবে ইউরিনারি সিএস করতে পারি। এরপরে ধরেন একটা পেশেন্টের কোনো অ্যাবডোমিনাল পেন থাকে, কোলেনজাইটিস থাকে, আর অন্যান্য অনেক কারণে অনেক সময় লোকালাইজড ইনফেকশনের কারণে হয়তো জ্বর আসতে পারে, তাহলে আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি। এরপরে ধরেন আপনি কিছুই হলেন একটা পেশেন্টের ফিচার্স এবং পেশেন্ট এসসিএস নিয়ে আসছে, জ্বর সাথে দিন আনকনশাসনেস, তার জিসিএস অনেক ডাউন, ওই ক্ষেত্রে আমরা পেশেন্টের কোনো এনকেফালাইটিস কিনা, যেমন আপনি দেখেন একটা জিনিস আছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস এনকেফালাইটিস ইজ এ রিভার্সিবল অ্যান্ড ট্রিটেবল, অনেক খুবই ইজিলি ট্রিটেবল। বাট আপনি যদি এটা মিস করেন যে একটা আপনার হারপিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে এনকেফালাইটিস হয়েছে, তাহলে মর্টালিটি কিন্তু 70% ইফ ইউ লেফট আনট্রিটেড। এটা যে আমরা চিকিৎসা ছাড়া রেখে দেই, মর্টালিটি কিন্তু 70%। আর যদি আমি ডায়াগনোসিস করতে পারি তাহলে এটা ইজিলি ট্রিটেবল। ওই ক্ষেত্রে আমরা যখন দেখবে পেশেন্টের জিসিএস কম, কনসাসনেস কম, পেশেন্ট রেসপন্স কম করছে, ওই ক্ষেত্রে আমরা এমআরআই ব্রেন করতে পারি। এবং একটা প্রলং যদি ফিভার থাকে ওই ক্ষেত্রে আমরা ব্লাড সিএস করতে পারি। এবং একটা যদি পেশেন্টের প্রলং 1 মাস ধরে জ্বর, তার কাশি, ওয়েট লস, অনেক দিন ধরে শুকিয়ে পড়ছে, ওই ক্ষেত্রে আমরা ওনার অন্যান্য কোনো কারণে প্রলং ফিভারের যে কারণগুলো, যেমন সাধারণত টিউবারকুলোসিস, যক্ষার কোনো কারণে হয়েছে কিনা, টিবি লাইনে আমরা যে টেস্ট করে সেগুলো করব। এক্সরে যদি কিছু পাই ফাইন, পেলাম না, পেশেন্টকে আমরা দেখলাম হিস্ট্রি আছে, এক্সপোজার টু দ্য টিউবারকুলার পেশেন্ট, বাসায় পরিবারে অথবা উনি যেখানে কাজ করে ওখানে হয়তো কারো মানে টিবি হয়েছে কিনা এবং এক্সপোজার ছিল কিনা, এবং কাশির সাথে রক্ত গিয়েছে, ওই ধরনের পেশেন্টের টিবি ডায়াগনোসিস, ওই ধরনের আমরা বলি স্মিয়ার পজিটিভ টিবি পেশেন্টের সান্নিধ্যে ছিল কিনা, ওই ক্ষেত্রে আমরা টিবি টেস্টগুলো আমরা করতে পারি, যেমন এমটি করতে পারি, তার স্পুটাম ফর জিন এক্সপার্ট করতে পারি, ইউরিন ফর জিন এক্সপার্ট করতে পারি। আর যদি পেশেন্টে দেন আমার এক্সরে করলাম, ওখানে আপনি ইফিউশন পেলেন, তাহলে ইফিউশন মানে লাংসে পানি আসে, পানিটা আমরা একটু টানলাম, টেনে দিয়ে আমরা একটা টেস্ট করলাম, দেখলাম যে এটাকে ব্যাকটেরিয়া নিউমোনিয়া না টিউবারকুলার জিন এক্সপার্ট করে দেখলাম যে টিউবারকুলার কিনা, তা টিবি যক্ষার কারণে হয়েছে কিনা, অথবা মেলিগনেন্সির কারণে হয়েছে কিনা, যে ক্যান্সারের কারণেও যে জ্বর আসতে পারে, লাংসে একটা লিশন আছে, ওটাও আমরা করতে পারি। তারপরে ধরেন তো খুবই আনলাইকলি কিন্তু অনেক দিন ধরে জ্বর, অনেক হাই গ্রেড ফিভার 104-5, ওই ক্ষেত্রে একটা পেশেন্ট অনেক সময় আমরা বলি আমাদের এখানে এন্ডেমিক না, অথবা আমাদের এই দিকে কম হয়, ফ্রিকোয়েন্সি কম, কিন্তু কালা জ্বর অবশ্যই আপনি একটা মাথার মধ্যে রাখতে হবে। সে ধরেন অনেক সময় দেখা যায় একটা পেশেন্ট কোনো দিকে আপনি মানে ফিভার জ্বর নিয়ে আসছে, কোনো দিকে আপনি এদিকে না কোনোটাই পাচ্ছেন না, পেশেন্টের আমরা এক্সামিনেশন করে লিভার বড় পেলাম, স্প্লিন বড় পেলাম, লিভ নোড পেলাম, তারপরে ব্লাড টেস্টে দেখলাম প্যানসাইটোপেনিয়া, যেটা বলে শরীরের যে রক্তের যে সমস্তগুলো কমে গেছে, তখন আপনি অবশ্যই এটা একটা কালা জ্বরের টেস্ট করতে হবে, যে আমরা যেটা বলি যে আমরা বোন মেরু করতে পারি, তারপরে আপনার যে আইসিটি যে ফর কালা জ্বর ওগুলো করতে পারি। এরপরে ধরেন আরও অনেকগুলো কারণ আছে জ্বরের মধ্যে। সে ধরেন আপনি একটা পেশেন্ট জ্বর নিয়ে আসছে অনেক দিন ধরে, তার প্রায় ধরেন 2 মাস ধরে জ্বর, 1 মাস ধরে জ্বর, কমছে না, কোনো করে না, অনেক ডাক্তার দেখিয়েছেন, তখন আমরা যদি বলি যে হিস্ট্রির মধ্যে ওনার জয়েন্ট পেন আছে কিনা, যদি জয়েন্ট পেন থাকে তাহলে অবশ্যই আমাকে একটা বাতরোগ, যেটা আমরা অ্যাসিলি বলি, সিস্টেমিক লোবাস ইরাইথোমেটোসাস, এটা কিনা আমাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। সে ধরেন আপনি সব কিছু দেখলেন কিন্তু অ্যাকচুয়ালি যে পেশেন্টের মাস্কুলোস্কেটাল কারণে যে জ্বর আসছে সেটা আমি দেখলাম না, তাহলে কি এটা হচ্ছে বাতের জন্য একটা জ্বর এসছে। তাহলে ওই ক্ষেত্রে আমাদের অ্যাসিডের যে টেস্টগুলো এএনএ, NT-DSDNA, ওগুলো আমরা যদি না পাই, রিসেন্ট টেস্ট এএনএ হ্যাপ2, অথবা ইউরিনাতে কোনো প্রোটিন যাচ্ছে কিনা, এবং পেশেন্টকে ভালো করে হিস্ট্রি জয়েন্ট পেনের সাথে মেলার রেশ আছে কিনা। তারপর আপনি ধরেন যদি আপনি চোখে রোদে গেলে আপনার চোখে দেখতে কোনো অসুবিধা হয় কিনা, চুল পড়ে কিনা, মুখের মধ্যে কোনো ঘা আছে কিনা, অবশ্যই আপনাকে হিস্ট্রি নিতে হবে এবং এই টেস্টগুলো সাথে করে ফেলতে হবে, যাতে আমাদের কোনো কারণে যাতে কোনো জায়গায় মিস না হয়।
মানে সমস্ত কারণে যে কারণে জ্বরগুলো আসতে হবে, একটু আগে আমি বলছি জ্বর কিন্তু একটা উপসর্গ, কি কারণে জ্বরগুলো আসতে হবে আপনাকে অবশ্যই এটা মাথার মধ্যে রাখতে হবে। সে ধরেন আমরা আরেকটা জিনিস রেগুলার প্র্যাকটিসে ফেস করি, মেডিকেল সায়েন্সে সবচেয়ে ক্রিটিক্যাল, সেটা হচ্ছে পিইউ, পাইরেক্সিয়া পান্নুন আমরা যেটা বলি। পেশেন্ট 3 সপ্তাহ ধরে জ্বর, সে অনেক টেস্ট করে সে কোনো আমি কুলকিনাই করতে পারছেন না। ওই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে যে আমার কোনো জায়গায় ডায়াগনোসিসে কিন্তু কোনো মিস যাচ্ছে কিনা। সে ধরেন আপনি মানে একটা অকাল্ট কোনো জায়গায় একটা ইনফেকশন হয়ে বসে আছে, কিন্তু আমি অনেক চেষ্টা করছি, আমি আসলে কোনো কষ্ট খুঁজে পাচ্ছি না। আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে যে আমি কোনো ডায়াগনোসিস মিস করছি কিনা। যে কারণগুলো আমার আছে আমি এটা দেখলাম, ইয়াস এটা না এটা, এটা না এটা, এটা না হচ্ছে না এটা, এটা না হচ্ছে এটা, এরপর কোথায় আমি এটা। এরপরে আরেকটা পেশেন্ট ইউজুয়ালি ইদানিং যেটা দেখা যাচ্ছে, মানে একটা মানে ইয়াং এজের পেশেন্ট, জ্বর আসছে, ডায়রিয়া, ওয়েট লস, লিম নোড, আপনাকে অবশ্যই একটা এইচআইভি একটা মাথার মধ্যে রাখতে হবে ডেফিনেটলি, যে আমি যাতে এইচআইভি টেস্টটা করতে কখনো ভুল না করি। দেখা যাচ্ছে রিসেন্ট প্র্যাকটিসে অনেক সময় এই ধরনের একটা পেশেন্ট দীর্ঘদিন জ্বর, ওয়েট লস, তারপরে তার ডায়রিয়া, খেতেই পারছে না, আপনি টেস্ট করে দেখছেন এইচআইভি টেস্ট ইজ পজিটিভ, তাহলে কি আপনি ধরেন একটা পেশেন্টের এইচআইভি হয়েছে, আপনি আর্লি ডিটেকশন, আর্লি ডায়াগনোস করতে পারেন, তাহলে এআরটি দিলে একটা ট্রিটমেন্ট ইজ সম্ভব, একটা মানুষের মানে মৃত্যুর ঝুঁকি অনেকটা মানে কমিয়ে আনা সম্ভব। আর একটু হচ্ছে দেখেন আমাদের যে পার্সপেক্টিভে, যেমন যদি আমি ইনফেকশাস ডিজিজ বেশি প্র্যাকটিস করি, তো ইনফেকশাস ডিজিজের রোগগুলো আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন আপনি ইজিলি ট্রিটেবল। একটা পেশেন্ট আপনি জ্বর হয়েছে, অনেক হাই গ্রেড ফিভার, শিভারিং কাঁপছে আর কাঁপছে, রাইগর কাতা দেখবেন 5টা দিয়ে রাখছেন। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম দর্শক। জি বলুন। হ্যালো। জি হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন দর্শক। জি, আমি কল দিয়েছি, আমার একটা ভাগনা, ওর বয়স হচ্ছে 6 বছর, ওর প্রায় সময় জ্বর লেগেই থাকে, মানে একদিন দুদিন জ্বর থাকে আবার ভালো হয়ে যায়, বা এমনি নর্মাল কোনো নাফা বা কিছু খাওয়াইলে জ্বর চলে যায়, আবার 2-3 দিন পর বা 5-6 দিন পর আবার জ্বর আসে। এখন এটা কি আসলে লক্ষণটা কি বা আমাদের করণীয়টা কি? জি ধন্যবাদ দর্শক। স্যার আপনি প্রশ্নটা তো হ্যাঁ, ধন্যবাদ মানে দর্শক, আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে আমরা একটু আগে আলাপ করছিলাম, আপনি হয়তো শুনেছেন যে এটাকে বলে রিকারেন্ট ফিভার, রিকারেন্ট বাউটস অফ ফিভার। সে জ্বর এসছে, ওষুধ খেয়েছে, আবার ভালো হয়ে গেছে, আবার ওষুধ ছেড়ে দিয়েছে, আবার জ্বর এসছে, সেটাকে আমরা রিকারেন্ট ফিভার বলি। এবং পেশেন্টের অন দ্য বেস তার যে এইজ এটার উপর ডিপেন্ড করে, এবং পেশেন্টের সিমটম যেটা আছে, উপসর্গ জ্বরের সাথে আর কি আছে, তার কি কাশি আছে কিনা, ওজন কমে গেছে কিনা, তার ডায়রিয়া আছে কিনা, তার কোন ঘন ঘন বমি হয় কিনা। কারণ আমি একটু আগে বলছি রিকারেন্ট ফিভারের অনেকগুলো কারণ, এর মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অতি দ্রুত আপনি উনি যাকে দেখান ওই পেশেন্টকে, আপনার ভাগ্নেকে, ওই ডাক্তারের শরণাপন্ন হয়ে যাতে এই জ্বরের অন্য কোনো কারণ, যে ব্যাকটেরিয়াল কোনো কারণ আছে কিনা, অথবা দীর্ঘদিন ধরে যে জ্বর হওয়ার যে কারণগুলো আছে কিনা ওগুলো একটু খতিয়ে দেখা দরকার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। বিভিন্ন পরীক্ষা ডেফিনেটলি আমার মনে হয় সেটা ডায়াগনোসিস হয়ে যাবে। এবং অনেকগুলো কারণ আমি বলছি, যেমন রিকেটশিয়াল ফিভার, প্রস্রাবের ইনফেকশন, তারপর হচ্ছে যে লোকালাইজড ইনফেকশন, তারপর হচ্ছে লিভার অ্যাবসেস, অনেকগুলো কারণে দীর্ঘদিনের একটা জ্বর থাকতে পারে। এবং এটা খুব সহজেই মানে এটা ট্রিটেবল, খুব ইজিলি ট্রিটমেন্ট করা সম্ভব যদি রোগটা পরীক্ষা নিরীক্ষা করে ধরা যায়, নির্ণয় হয়, রোগ নির্ণয় হয়, তাহলে ডায়াগনোসিস হয়, তাহলে চিকিৎসাটা খুব সহজ। স্যার আমরা আবার আলোচনায় ফিরে আসি। জ্বরের বিভিন্ন রকমের টেস্ট আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। স্যার আপনি বারবার বলছেন একটা যে ফিভার উইথ র্যাশ, মানে জ্বরের সাথে শরীরে দানাদার ওঠা। এখন স্যার আমাদের দুটো ডিজিজ খুব প্রাদুর্ভাব ঘটেছে, একটা তো ডেঙ্গুর কথা আপনি বলছেন, আরেকটা রিসেন্টলি হামের প্রাদুর্ভাব হয়েছে। দুটোতেই আমরা জানি জ্বরের সাথে শরীরে দানাদার ওঠে। এখন এই দুটোর ডিফারেন্সিয়েশনটা কিভাবে রোগী বুঝতে পারবেন? আসলে যেটা হয়, জ্বর উইথ ফিভার হয়েছে, সাথে র্যাশ হয়েছে, এক্ষেত্রে যে মানে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট যেটা, সে ধরেন ডেঙ্গু হয়েছে পেশেন্টের, ডেঙ্গুর সাথে যখনই
র্যাশ আসবে, কিন্তু ডেঙ্গুর সাথে ইউজুয়ালি যে বিষয়টা থাকে সেটা হচ্ছে জেনারেলাইজ বডি এক এবং ব্রেকবোন ফিভার বলে, মনে হবে তার হাড্ডিগুলো যে আমাদের হাড় ভেঙে পড়ে যাচ্ছে, এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে রেট্রোরবিটাল পেইন, চোখের পেছনে ব্যথা করবে ডেঙ্গুতে। তারপর বমি থাকবে, ডায়রিয়া থাকতে পারে, ম্যালেজ অ্যান্ড লেথার্জি, অনেক বেশি সে লেথার্জিক হয়ে যাবে। এবং র্যাশগুলো অ্যাকচুয়ালি আমাদের যে মানে মিজেলসের একটু ম্যাকুলা পেপরের র্যাশ হয়, একটু বড় 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 দানা দানা টাইপের বড়। বাট আপনি ডেঙ্গুর র্যাশগুলো হয় যে আপনার ফ্ল্যাট র্যাশ, এবং আপনাকে এটা আমরা বলি যে কি, যখনই আপনি প্রেসার দিবেন তখন দেখবেন যে যখন হাতটা উঠাবেন তখন দেখবেন অনেকগুলা আইল্যান্ডের মতো পড়ে আছে। এটাকে বলা হয় হোয়াইট আইল্যান্ড অন দ্য রেড সি। একটা সারা শরীর লাল হয়ে গেছে, যখন দেখবেন হাতটা এমনি চাপ দিয়ে উঠিয়েছেন তখন দেখবেন অনেকগুলা হোয়াইট আইল্যান্ডের মতো, মানে যেখানে প্রেসার ক্রিয়েট করা সেটা হয়েছে সাদা হয়ে সেই যাবে জায়গাগুলো আর সাদা অন্য সব হয়ে গেছে, পাশগুলো বাকি রেড হয়ে যাবে। অংশগুলো লাল এটা বলে হয়ে গেছে। হোয়াইট আইল্যান্ড দ্য রেড। এই সাইনটি ইউজুয়ালি ডেঙ্গুতে পজিটিভ। আর ডেঙ্গুর ক্ষেত্রে টর্নিকেট টেস্টিসের পজিটিভ থাকে, আপনারা জানেন। আর এবং ব্রেকবোন ফিভার এবং রেট্রোরবিটাল পেইন, এবং এটা খুব বেশি থাকবে। আর র্যাশ যে মিজেলসের সেটা হচ্ছে আপনার একটু ম্যাকুলোপেপুলার থাকবে, আর প্রেডিলেকশনটা উপরে থাকে। আর তার কপ্লিক স্পট থাকে, আপনি ধরেন যারা ডক্টরস আছে মুখগহ্বরের ভেতরে মুখের ভিতরে একটা কপ্লিক স্পট করে, এটা হচ্ছে ম্যান্ডেটরি আর কি, অনেক সময় দি সাইন বলে মিজেলসের জন্য। আর যে পেশেন্টের অরবিটাল কনজেশন, তার কনজাংটিভাইটিস, এটা কিন্তু ইউজুয়ালি মিজেলসে বেশি হয়, কনজাংটিভাইটিস। এবং পেশেন্টের রেস্টটা অনেক বেশি, সিভিয়ার ডায়রিয়া থাকতে পারে অনেক সময় মিজেলসের পেশেন্ট। মিজেলসের ক্ষেত্রে স্যার আপনাদের অ্যাডাল্ট পেশেন্টের লক্ষণ বা মিজেলসের অসুখটাই তো আমরা জানতাম আসলে যেটা বাচ্চাদের অসুখ, তো এখন কি স্যার বড়দের বা অ্যাডাল্টদেরও কি হাম হচ্ছে আপনারা হ্যাঁ, হচ্ছে। পাচ্ছেন? আমরা রেগুলার প্র্যাকটিসের মধ্যে অনেক পেশেন্ট পাচ্ছি, এবং সেটা হচ্ছে একটা পেশেন্ট ফিভার, হঠাৎ করে আমার জ্বর, আর অনেকগুলো র্যাশ, মুখের মধ্যে র্যাশ চলে আসছে, এবং সিভিয়ার ডায়রিয়া, এবং তার চোখ দেখলে দেখবেন কনজেশন, বাইলেটারাল কনজাংটিভাইটিস থাকে, এবং পেশেন্ট রেসপিরেটরি সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। এর মধ্যে কী থাকে, পেশেন্টের কাশি থাকে, অনেক বেশি কাশি থাকে, ড্রাই কাফ থাকে, আর র্যাশ থাকে। স্যার ডেঙ্গুর ক্ষেত্রেও কি রোগীর শ্বাসকষ্ট বা এই ধরনের সমস্যা হতে পারে? আনলাইকলি, ডেঙ্গুতে শ্বাসকষ্টটা কম, যদি না তার যে বি সিমটমস হয়ে কোনো ইফিউশন হয়ে আমাদের যে মানে বলে বেশি যে খারাপের দিকে যদি চলে যেতে থাকে এক্সপান্ডেড সেক্ষেত্রে সিনড্রোম, যেটা ডেঙ্গুতে আমরা বলি ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোমে যখন যেমন সেটাতে লিকেজ হয়, ফ্লুইড লিকেজ হয়, তখন ওই ক্ষেত্রে যেমন ইফিউশন হয়ে তখন ব্রেথলেসনেস হতে পারে। আর একটি ব্যাপার হলো স্যার ইউরিন আউটপুট, এটি হাম এবং ডেঙ্গু দুটোতে কোনটিতে ইউরিন আউটপুটটা বেশি ইম্পর্ট্যান্ট? ইউরিন আউটপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ ডেঙ্গু। কারণ হচ্ছে কি, ডেঙ্গুতে আমাদের ডেঙ্গু শক সিনড্রোম হয়, কম্পেনসেটেড শক অ্যান্ড ডিকম্পেনসেটেড শক। একটা পেশেন্ট, যখন আমি দেখব একটা পেশেন্টের, ডেঙ্গি পেশেন্ট, প্রেশার কমে যাচ্ছে, আউটপুট কমে যাচ্ছে, আমাদের যে আপনার পালস প্রেশার অনেক কমে যাচ্ছে, ওই ক্ষেত্রে পেশেন্টে অনেক সময় দেখা যায় আমরা লেবেল করি এটা হচ্ছে কম্পেনসেটেড শক, একটা ডিকম্পেনসেটেড শক। একটা পেশেন্ট গোয়িং টু বি শক, শকে যাচ্ছে, সেটা হচ্ছে কম্পেনসেটেড শক। সেটা হচ্ছে ন্যারো পালস প্রেশার, ইউরিন আউটপুট কমে যাচ্ছে, পেশেন্ট খুব লেথার্জিক, রেস্টলেস হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে পেশেন্টস গোয়িং টু দ্য কম্পেনসেটেড, অর্থাৎ পেশেন্ট শকে আছে, বিপি ভালো, সবই ভালো, বাট পেরিপেরিটা কুল, পালস প্রেশার কমে গেছে, তাহলে আপনাকে বুঝতে হবে পেশেন্ট শকে যাচ্ছে। এবং যদি আপনি আর্লি কম্পেনসেটেড শকটা যদি ডায়াগনোসিস করতে পারেন, ইউ ক্যান সেভ দ্য পেশেন্ট ফ্রম দ্য ডিকম্পেনসেটেড শক। এবং আপনি জানেন ডিকম্পেনসেটেড শকটা পেশেন্ট ম্যানেজ করা ভেরি টাফ, এবং মর্টালিটি ইজ টু হাই কম্পেনসেটেড শকের চেয়ে। তাহলে প্রেশার মানে ব্লাড প্রেশারটা ভালো পেলে আসলে আমাদের এটা ইমার্জেন্সি মেজার নিতে হবে, এমন না যে ব্লাড প্রেশার ভালো পেলে আমি রোগীকে বাড়ি পাঠিয়ে দিলাম যে রোগী ভালো আছে। রিয়েলি, কারণ হচ্ছে এটা পেশেন্ট কম্পেনসেটেড শক মানে তো ওই ক্ষেত্রে পেশেন্ট বডি কম্পেনসেট করতে, বাট পেশেন্ট মানে জাস্ট ইজ ইন শক, গোয়িং টু বি শক, বাট আপনি বিপিটা বাড়তে পারছেন, বাট পেরি কুল, তারপর দেখেন আপনি যে পালস প্রেশারটা কম, তাহলে আপনাকে অবশ্যই মাথায় স্ট্রাইক করতে হবে যে এই পেশেন্ট কম্পেনসেটেড শক আছে, আপনি ওই সময় ট্রিটমেন্টটা স্টার্ট করে দেবেন, তাহলে পেশেন্ট ডিকম্পেনসেশনে যাওয়ারটা চান্সটা অনেক কমে যায়। মানে রোগী মোটামুটি উপসর্গ দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমি খারাপের দিকে যেতে পারি, রাইট, এক্স্যাক্টলি, আমার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাটাই এক্স্যাক্টলি। দরকার। ওই ক্ষেত্রে যদি ডক্টরসরা খুব অ্যালার্ট না হয়, তাহলে হয়তো ডায়াগনোসিসটা আমরা মিস করার চান্স আছে। ওই ক্ষেত্রে যদি ডায়াগনোসিস মিস করে পেশেন্ট ফ্যাটালিটির দিকে চলে যাওয়ার চান্স আছে, অর্থাৎ সিভিয়ার ডেঙ্গি যেটা ওই দিকে চলে যাবে। এই জন্য
সবসময় যারা আমরা চিকিৎসকরা আছি আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে পেশেন্ট কম্পেনসেশন আছে কিনা। নর্মাল পেশেন্ট কথাবার্তা বলছে, মনে হবে সে ইজ কোয়াইট নর্মাল, অ্যাকচুয়ালি কিন্তু পেশেন্ট শক। সেই ক্ষেত্রেই হয়তো বা রোগীর লোকজন বলে আমার রোগী তো একদম ভালো ছিল, ভালো আমরা চলে যাই, আমরা অনেক সময় চলে বলে যাই। যে আমরা চলে যাওয়া জি, উচিত। জি, জি। ওই সময় আমাদেরকে প্রপার কাউন্সেলিং করে পেশেন্টকে মোটিভেট করে, যাতে তাকে, আপনি পেশেন্ট তার ডক্টর না, সে তো বুঝবে না, আমাদের দায়িত্ব যে পেশেন্টকে বুঝিয়ে নেওয়া যে আপনার এই এই বিষয়টুকু আছে, এই এই বিষয় আপনাকে এইভাবে থাকতে হবে, কারণে আপনার জন্য ভালো হবে। স্যার আপনি আরেকটি উপসর্গ বারবার বলছেন যে গলার কাছে বা যে কোনো জায়গায় গ্রন্থি ফুলে যাওয়া, এটা নিয়ে অনেক রোগী আসেন, জ্বর এবং গ্রন্থি ফুলে গেছে, সেই ক্ষেত্রে কি কি করা যেতে পারে রোগীর জন্য? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের যে শরীরের মধ্যে লসিকা গ্রন্থি বলে, আমরা মেডিকেল টার্মে লিম্ফ নোড বলে, সে একটা পেশেন্টের জ্বর হয়েছে, জ্বরটা ধরেন 5 দিন থেকে 7 দিন, ওকে, সাথে তার লসিকা গ্রন্থিগুলো ফুলে গেছে, তাহলে আমাকে ভাবতে হবে হয়তো এটা লিম্ফ নোড ইনফেকশন, অথবা কোনো জায়গায় ইনফেকশন যেখানে হয়েছে, সে মাথাতে তার এখানে কোনো জায়গায় ইনফেকশন হয়েছে, এখানে যে অ্যাডজাসেন্ট লিম্ফ নোড লসিকা গ্রন্থিগুলো ড্রেনিং এরিয়াগুলো ইনফেকশনের কারণে সোয়েল আপ হয়েছে। হয় আপনার লিম্ফ নোডটাই ভিতরে ইনফেকশন হয়েছে, অথবা লিম্ফ নোড যার থেকে লসিকাগুলো টেনে নিয়ে আসে ওই জায়গার মধ্যে ইনফেকশন হয়েছে। যেহেতু 5 দিন, তখন আপনার, এবং ইউজুয়ালি যখন আমি লসিকা গ্রন্থিকে প্রেস করব ওই ক্ষেত্রে টেন্ডার থাকবে। তাহলে যখন এই টেন্ডার এবং কোনো যদি ইনফেকশন সোর্স যদি আমি পাই যে এই জায়গায় লোকালাইজড একটা জায়গায় ইনফেকশনের সোর্স আমি পেয়েছি, সে ধরনের পেশেন্ট বললো আমার কানে ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যথা, তার আমি সার্ভাইকাল যে লিম্ফ নোড যে লসিকা গ্রন্থি ফুলা পেয়েছি, মানে এটার সোয়েল আপ সাথে হয়েছে, একটা ব্যথার একটা সংযোগ থাকবে থাকে। সচরাচর। সে ধরনের আমরা গলা ব্যথা, আমি বললাম টনসিলাইটিস, কানে ব্যথা, ডিসচার্জ হচ্ছে, এখানে আপনার ইনফেকশন হয়েছে, ওখান থেকে যে অ্যাডজাসেন্ট লিম্ফ নোডটা ফুলে গেছে, তাহলে লোকালাইজড এরিয়াতে ইনফেকশন হতে পারে। সেকেন্ডার হচ্ছে লসিকা গ্রন্থের নিজের ইনফেকশন হলে এটা সোয়েল আপ হতে পারে। ওই ক্ষেত্রে আপনি জ্বর থাকবে, সাথে হচ্ছে টেন্ডার থাকবে। তখন আমাকে চিন্তা করতে হবে এটা পেশেন্টের এই লোকালাইজড ইনফেকশন, ওই ক্ষেত্রে আমি একটা প্রাইমারি কিছু ইনভেস্টিগেশন করে আমি পেশেন্টকে ট্রিটমেন্ট দেবো, অ্যান্টিবায়োটিক দিলাম, অ্যান্ড পেশেন্টকে ফলো আপ করলাম 7 ডেজ পরে। ওখান দেখা গেল যে পেশেন্ট সাবসাইড হয়েছে, তাহলে আমার ফার্দার কোনো ইনভেস্টিগেশন যাওয়ার দরকার নেই। না, পেশেন্টের হলো না, জ্বর আছে এবং পেশেন্টের লসিকা গ্রন্থি আছে, সাথে আমি লসিকা গ্রন্থি কোথায়, এখানে আছে, আবার নিচেও আছে, আমরা বলি মোর দেন 2 সাইডস কিনা, লেস দেন 2 সাইডস কিনা, মোর দেন 2 সাইডস এবং হ্যাপাটাসপ্লেনোমেগালি আছে, তাহলে আমি অবশ্যই সতর্ক হতে পেশেন্টের অন্য কোনো কারণ কি। অন্য কারণের মধ্যে আপনারা জানেন আমাদের কি কি কারণ হতে পারে, একটা হচ্ছে জ্বর, সাথে লিম্ফ নোড, আপনারা যদি বনের চাপ দিয়ে প্রেসার সাথে লিউকেমিয়া হতে পারে, আর একটা হচ্ছে লিম্ফোমা হতে পারে, অথবা কোনো জায়গায় ম্যালিগনেন্সি হয়েছে, ক্যান্সার হয়েছে, এটা হয়তো আপনার এখানে ম্যাটস হয়েছে, ম্যাটস ডিস্টেন্স যে চড়ানো, সে কারণে হতে পারে। তখন আমাকে যেটা করতে হবে পেশেন্টকে লিম্ফ নোডের যে বায়োপসি আমরা যেটা বলি, বায়োপসি করে মাংস নিয়ে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার পরে পেশেন্টের যে প্যাথোলজিক্যাল যে ডায়াগনোসিস আসছে, অনেক কারণ হতে পারে, টিবি হতে পারে, পেশেন্টের লিউকেমিয়া হতে পারে, লিম্ফোমা হতে পারে, ওই অনুযায়ী আমাদের ফার্দার চিকিৎসা স্টার্ট করতে হবে। তাহলে স্যার মোটামুটিভাবে যে গ্রন্থিগুলো ফুলে যাচ্ছে জ্বরের সাথে বা জ্বরের লক্ষণের পরে, সেগুলো যদি আমরা চাপ দেওয়ার পরে ব্যথা অনুভব করি, তাহলে একদিকে যায় আমাদের অসুখের এটা ডায়াগনোসিসটা, আর যদি ব্যথা অনুভব না করে সেক্ষেত্রে অন্য দিকে যাবে ডায়াগনোসিসটা। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে স্যার এর পরে আসি যে আপনি বললেন মোর দেন 2 সাইডস, তাহলে আমরা তো জানি গলায় আছে গ্রন্থি, আর কোনো সাইটের কথা কি স্যার দর্শকদের বলা যায়? হ্যাঁ, ধন্যবাদ। সে আমাদের শরীরে তো অনেক জায়গায় গ্রন্থি আছে, ধরেন আমাদের বলে অ্যান্টেরিয়র সার্ভাইকাল, সাবম্যান্ডিবুলার, তারপর হচ্ছে মেন্টাল, সাবম্যান্ডিবুলার, অ্যান্টেরিয়র সার্ভাইকাল, পোস্টেরিয়র সার্ভাইকাল, তারপর সুপ্রাক্লাভিকুলার, এক্সিলাতে আছে, পেটে আছে, তারপর ইনগুইনাল আছে, পপলিটিয়াল আছে, সব জায়গায় তো শরীরের যেমন ব্লাডের মতো, এটা লসিকা যেটা অনেকটা ব্লাডের, ওখান থেকে যে যে ড্রেনিং এরিয়া সেটা আমার হার্টে আসে। তাহলে যে কোনো জায়গায় সে ধরেন অনেকের দেখা যায় একটা পেশেন্ট আসছে ইনগুইনাল বলে যে আমার শরীরে অনেক বড় বড় গোটা হয়ে গেছে, পেটের মধ্যে গোটা না পেটে হয়ে না, গেছে জাস্ট এরকম। রান যে আমাদের থাইয়ের মিডে বড় বড় মানে সোয়েল আপ হয়ে গেছে। ওই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে ওটাও একটা সিগনিফিক্যান্ট, ওটা নিয়ে অবহেলা করে ওটা নিয়ে ডাক্তার দেখাতো। আপনি গলায় গোটা, কোনো আমরা বলি আপনি শরীরে কোথাও কি গোটা ফিল করছেন, যদি শরীরে কোনো জায়গায় গোটা আছে অবশ্যই আপনাকে এটা নিয়ে ডক্টরসের কনসালটেশন মাস্ট করতে হবে।
স্যার আমরা তো রোগের লক্ষণ এবং টেস্টগুলো নিয়ে অনেক কথা বললাম, এখন যদি সারাংশ হিসেবে বলে দেন যে জ্বর উঠলে রোগীর ট্রিটমেন্ট কিভাবে হবে, ও কি ঘরে বসেই চিকিৎসা নিতে পারবে রোগী, নাকি হসপিটালাইজ হতে হবে, বা কোন ক্ষেত্রে ঘরে বসে নেওয়া সম্ভব আর কোন ক্ষেত্রে হসপিটালাইজেশন জরুরি? ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রথমেই বলছি জ্বর হওয়াটা একটা উপসর্গ। আপনি ধরেন অনেক সময় দেখা যায় একটা পেশেন্টের জ্বর হয়েছে, একদিনে মাথা ব্যথা ছিল, একদিনের মধ্যে পেশেন্ট একদিনের মধ্যে আনকনশিয়াস হয়ে গেছে, তাহলে কি এটা ফিভার উইথ হেডেক? তাহলে এনকেফালাইটিস। যে জ্বরটা হয়েছে এটা ব্রেন ধরছে, হারপিস সিমপ্লেক্স ভাইরাস এনকেফালাইটিস হয়ে রোগী খারাপ হয়ে গেছে। তাহলে এটা আসলে ডিপেন্ড করে পেশেন্টের প্রেজেন্টেশনের উপরে। সাধারণ একটা পেশেন্টের জ্বর হয়েছে, পেশেন্ট রাইনোরি আছে, নাকে পানি আছে, ম্যাস ম্যাস করছে, শরীর সারা শরীর ব্যথা করছে, উনি হয়তো প্যারাসিটামল সেবন করবে, প্রচুর পরিমাণে আমাদের খাবার স্যালাইন, জুস, পানীয় খাইয়ে দেখবেন পেশেন্টের লেথার্জিক হচ্ছে কিনা, বমি আছে কিনা, প্রস্রাব ঠিক মতো হচ্ছে, এর ঠিক থাকলে উনি প্যারাসিটামল সেবন করে বেশি বেশি পানি খাবেন। আপনি 2 থেকে 3 দিনের মধ্যে গেল না। এবং ধরেন যখনই আমাদের ডেঙ্গু, চারিদিকে ডেঙ্গু যদি এপিডেমিক আউটব্রেক হয়, ওই ক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। ওই ক্ষেত্রে আপনাকে যখনই জ্বর আসছে একদিন, ম্যাক্সিমাম 2 ডেজ, যদি পারেন যখনই জ্বর উঠছে আপনি চিকিৎসকের অবশ্যই শরণাপন্ন হতে হবে। দেখলো চিকিৎসক দেখলে উনি লেবেল করবে যে এটাকে আসলে ডেঙ্গি নাকি ডেঙ্গু ছাড়া অন্য কোনো কিছু। চিকিৎসক সিদ্ধান্ত নেবেন। কারণ আমরা যেমন ধরেন যে একটা মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার ডেঙ্গু আমি পেয়েছি, তাকে তো কালকে হসপিটালে দিতে হবে, নট ম্যান্ডেটরি। আমি ডেঙ্গু হওয়ার পরে মাইল্ড ডেঙ্গু আমি বাসায় চিকিৎসা দেবো, প্যারাসিটামল খাবে, বেশি বেশি পানীয় খাবে, এবং দেখবে শরীরে খুব খারাপ লাগলে, বমি হলে, পেট ব্যথা হলে, অসম্ভব ডায়রিয়া দিনে 3 বার অধিক, বমি 3 বার অধিক, এবং মাথা ব্যথা হলে, সাংঘাতিক যদি পেশেন্ট লেথার্জিক হয়ে যায়, প্রোস্ট্রেশন হয়ে যায়, খুব দুর্বল, তখন আমরা হসপিটালে যেতে পারি, না হয় হসপিটালে যাওয়ার দরকার। দ্যাট ইজ ডেঙ্গি। যদি ওয়ার্নিং সাইন থাকে তখন সে হসপিটালে যাবে, আদারওয়াইজ আমরা তো হসপিটালে দেয় না, ভর্তিই দেয় না। এরপরে সে ধরলেন পেশেন্ট একটা জ্বর নিয়ে এসছে, আমি তাকে দেখলাম ফোকাল ফিচার আসছে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সাসপেক্টেড, ওই ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু কজ সে ধরেন ওনার যদি রেসপিরেটরি একটা ইনফেকশন হয়, শ্বাসতন্ত্রে, আমি শ্বাসতন্ত্রের ইনফেকশন যে অ্যান্টিবায়োটিক আছে ওটা আমি দিলাম, আমি ফলো আপ করলাম, এবং যে টেস্ট আছে ওটা আমি দিলাম। এবং একটা পেশেন্ট আমি চিন্তা করলাম যে পেশেন্টের হতো জ্বরের সাথে ইউরিন ইনফেকশন হচ্ছে কারণ, তখন আমি পেশেন্টকে ইউরিনারি টেস্ট করলাম, সিএস করলাম, কালচার সেন্সিটিভিটি করে দেখলাম কালচার সেন্সিটিভিটির উপর, এর মধ্যে আমি এম্পিরিক্যাল স্টার্ট করে দিলাম। এম্পিরিক্যাল স্টার্ট করার পরে যখনই কালচার সেন্সিটিভ রিপোর্ট আসবে তখন ওটা মিলিয়ে দেখলাম, তাহলে মিললে এটা কন্টিনিউ হবে। যদি এই ওষুধটা আমি যেটা স্টার্ট করেছি সেটা যদি কোনো কারণে সেন্সিটিভ না হয়, তাহলে আমি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে অন্যটা দিয়ে ওনাকে যে ডিউরেশন 7 to 14 ডেজের জন্য আমি দিয়ে ফার্দার ফলো আপ করলাম। এবং একটা পেশেন্টের লিভার অ্যাবসেস হলো, আমি আলট্রাসাউন্ডে জ্বর আসছে, লিভার অ্যাবসেস, তাহলে আমি লিভার অ্যাবসেস যে তখন তো অবশ্যই ভর্তি দেয়। লিভার অ্যাবসেসের যে পেশেন্ট, এটা আপনি ইউজুয়ালি মানে বাসায় চিকিৎসা দিতে পারবেন, এটা ইউজুয়ালি হয় না, তখন এটা আপনি ভর্তি দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে যতদিন আইভি দেওয়ার ততদিন দেবেন, এরপর আপনি মুখে কনভার্ট করবেন। এরপরে ধরেন আপনি পেশেন্টের টিবি হলো, আমি জ্বর নিয়ে এসছে, টেস্ট করলাম টিবি, তখন আমি তাকে পেশেন্টকে ডায়াগনোসিস করলাম, কাউন্সেলিং করলাম, কাউন্সেলিং করে পেশেন্টকে আমি ট্রিটমেন্ট দিলাম, অ্যান্টি টিবি স্টার্ট করব। আপনি জানেন আমাদের লাংসে হলে কত 6 মান্থস, এক্সট্রা পালমোনারি 6 মান্থস, তারপর ব্রেইনে হলে 12 মান্থস to 1 year, অথবা 18 মান্থস to 2 বছর পর্যন্ত দিতে হয়, এটা ডিপেন্ড করে বোন টিবি হলে, ব্রেন টিবি হলে এক একটা সময়। এবং পেশেন্টকে যারা বাসার মধ্যে স্মেয়ার পজিটিভ থাকলে, বাসার যারা সদস্য আছে তাদেরকে আমরা টিবি যে প্রোফাইলেক্সিস, অন্যদের না হওয়ার জন্য যে ট্রিটমেন্ট, সেটা আমরা স্টার্ট করব। এবং ধরেন একটা পেশেন্টের ফিমেল জয়েন্ট পেইন, ফিভার, র্যাশ, চুল পড়ছে, মুখের মধ্যে ঘা অনেক দিন ধরে, তখন আমি পেশেন্টকে দেখলাম পেশেন্টের এনএ পজিটিভ আসছে, অ্যান্টিডিএস, অর্থাৎ বাতের জন্য, সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, তখন আমি ওটার উপর ডিপেন্ড করে যে অ্যাসিলিড ট্রিটমেন্ট ওটা স্টার্ট করলাম। এটা পেশেন্টের লিম্ফোমা হলো, ফিভার, তার লিম্ফোমা, তখন আমি তাকে লেবেল করলাম, লিম্ফোমার যে আমার হিস্টোকেমিস্ট্রি সেটা করলাম, লিম্ফোমা প্যানেলিং করলাম, করার পরে আমি যে আমার কেমোথেরাপি সেটা স্টার্ট করলাম। লিউকেমিয়া হলো সেম। এবং যদি কোনো ম্যালিগনেন্সির কারণে, অনেক সময় আমি বলছি যে অনেক সময় ম্যালিগনেন্সির পেশেন্ট কিন্তু ফিভার নিয়ে প্রেজেন্ট করতে পারে, ওই ক্ষেত্রে যদি আপনি ধরেন ম্যালিগনেন্সি নিয়ে এসছে, ডায়াগনোসিস আমরা যদি করতে পারি করলাম, যদি কোনো না ফার্দার ইনভেস্টিগেশন করলাম,
সে লাংসের একটা কোনো আপনার কার্সিনোমা হলো, পেটে হলো, অন্য কোনো জায়গায় হলো, ইট ডিপেন্ডস অন দ্য ডায়াগনোসিস। লাংসের হলে এক ধরনের, লিভারে হলে এক ধরনের, বন্ডসে ক্যান্সার হলে এক ধরনের, প্রোস্টেট হলে এক ধরনের, ডিপেন্ডস অন দ্য ডায়াগনোসিস। এভাবে আমরা ট্রিটমেন্টটা করব। স্যার, ডেঙ্গু নিয়ে বারবার আমরা খুব বেশি প্রশ্ন করছি আসলে, কারণ ডেঙ্গু বিগত কয়েক বছরে আমাদের মহামারী আকারেই ধারণ করেছিল এবং ডেঙ্গুর কারণে আমাদের অনেক মৃত্যু হয়েছে। স্যার, ডেঙ্গু জ্বর থেকে প্রতিরোধ করার কি কোনো উপায় আছে? আসলে ডেঙ্গুটা বারে বারে আসছে। আমরা তো আসলে একটা ট্রপিক্যাল কান্ট্রিতে বসবাস করি, এবং যে সমস্ত দেশগুলো ট্রপিক্যাল কান্ট্রিতে আছে, মানে এরিয়ার মধ্যে আছে, এই দেশগুলোতে ট্রপিক্যাল ডিজিজ যেগুলো, যেমন ডেঙ্গি, এগুলো ইউজুয়ালি বেশি হয়। এবং এটা একমাত্র রোগ, ট্রপিক্যাল ডিজিজগুলো একমাত্র রোগ যেটা আপনি সহজে মানে চিকিৎসাযোগ্য। আপনি চিকিৎসা দিলেন, কোনো অসুবিধা হবে না। চিকিৎসা করলেন না, পেশেন্টটা মারা যাবে। তাহলে আপনি দেখেন, আপনি খুব সহজে একটা জীবন কিন্তু চাইলে, রুগীরা যারা আছেন ওনাদেরকেও সতর্ক হতে হবে। ধরেন আপনি একটা পেশেন্ট, সে বাসায় বসে আছে, ডেঙ্গু হয়ে ডেঙ্গু শক সিনড্রোম, আপনি তো ওনাকে ট্রিটমেন্ট দিতে পারবেন না। তাহলে আমাদেরকেও সতর্ক হতে হবে। আমাদের যারা দেখছেন, আমাদের দেশের জনগণ যারা আছেন, ওনাদেরকে সতর্ক হতে হবে যে আমি একটু জ্বরে ভুগছি, এটা তো একটা ট্রিটেবল ডিজিজ। আমি যদি একটু অবহেলা না করি, আমি যদি নিজে নিজে চিকিৎসা না নিই, ডক্টর সাথে চিকিৎসা, তাহলে আমার লাইফটা সেভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি ধরেন একটা ম্যালিগন্যান্সি ডায়াগনোস করলাম, চিকিৎসা করে পেশেন্টের ফিরে আসার চান্স অনেক কম, পার্সেন্টেজ খুবই কম। বাট আপনি ট্রপিক্যাল ডিজিজ, যেগুলো ইনফেকশাস ডিজিজ, যেগুলো এই যে জ্বর, যে কোনো কারণে ইনফেকশন হয়েছে, জ্বর, ডেঙ্গি বলেন, মিজেলস বলেন, চিকুনগুনিয়া বলেন, এগুলো ট্রিটেবল ডিজিজ। আপনি চিকিৎসা করলে খুব সহজে মানে এটা নিরাময়যোগ্য। এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, প্রতিরোধ অবশ্যই করতে হবে। কেমনি কী করা যায়, সেটা হচ্ছে আসলে দুই বিষয়। একটা হচ্ছে আমাদের মাস কাউন্সেলিংটা করতে হবে, মাস পিপল যে কাউন্সেলিং, মানুষকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। এক্ষেত্রে আমরা যারা ডক্টরস আছে, আমরা কাউন্সেলিং করব, সাথে আমাদের দেশের মাননীয় সরকারের অনেক উদ্যোগ গ্রহণ করতে হবে। সিটি কর্পোরেশন আছেন, ওনারা বিভিন্ন জায়গায় যে ওষুধের যে ব্যবস্থা করছেন, অনেক চেষ্টা করছে, আরও করতে হবে। এবং পাবলিককে আপনি এটার সাথে কোপ আপ করতে হবে যে ভাই, এই যে ডেঙ্গি হচ্ছে, এটা কিন্তু আপনি চাইলে নিরাময় করতে পারেন, আপনি চাইলে প্রতিরোধ করতে পারেন। আপনার পরিবারের একজন মেম্বারের লাইফ আপনার হাতে নিয়ে, যেমন আপনি যদি আপনার চারিপাশ আপনি পরিষ্কার রাখেন, যেই জমে থাকা পানিগুলো পরিষ্কার করেন, নর্দমা না রাখেন, কোনো পানির কোনো যেখানে এডিস মশাগুলো আপনি মানে লার্ভা রাখে, এগুলো যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে আপনার বাসার মধ্যে, আপনার এরিয়ার মধ্যে, তাহলে আপনার যে এডিসের যে সম্ভাবনা, সংক্রমণ অনেকাংশ কমে যায়, আপনি এবং আপনার পার্শ্ববর্তীও কমে যায়। তাহলে আমরা এভাবে মাস পপুলেশন অংশগ্রহণের মাধ্যমে চারিপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এক্ষেত্রে আমাদের যে অ্যাডিস মশার যে আপনি বেড়ে ওঠা, সেটা যদি আমি কমিয়ে আনতে পারি, এক্ষেত্রে ডেঙ্গুর বিস্তারটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা জ্বরজনিত বিভিন্ন অসুখ এবং এর প্রতিকার ও প্রতিরোধ সম্বন্ধে জানলাম। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। টিভি সেটের সামনে বসে যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।